আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। দেখা দিয়েছে অসহনীয় লোডশেডিংও। এতে সাধারণ মানুষের চরম দুর্ভোগের পাশাপাশি শিল্প কারখানার উৎপাদন কমতে শুরু করেছে। গ্যাস সরবরাহ কম থাকায় সড়ক মহাসড়কের পাশে সিএনজি স্টেশনগুলোতে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। সংশ্লিষ্টরা জানায় চট্টগ্রামে গ্যাস সরবরাহ চাহিদার তুলনায় 1/3। বাসাবাড়ি, সিএনজি রিফুয়েলিং স্টেশন, বিদ্যুৎ কেন্দ্রে এর প্রভাব পড়েছে। জ্বালানি সংকটের কারণে অনেক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় লোডশেডিং বেড়েছে অস্বাভাবিক হারে। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, গোপালগঞ্জ, মাগুরা ও চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের আরও অনেক এলাকায় গ্যাস সংকট এবং লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সারা দেশে সিএনজি পাম্পগুলোতে চলমান সংকটের দ্রুত সমাধানে সরকারের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সকালে ফেসবুক স্ট্যাটাসে এই কথা বলেন জামাত আমির। সংকটের বিষয়ে সরকারের স্পষ্ট বক্তব্য ও কার্যকর উদ্যোগের দাবি জানিয়ে তিনি বলেন, কোনো গোঁজামিল বা মিথ্যাচারের আশ্রয় নিয়ে এই সংকটের সমাধান করা যাবে না। অতীতে সংকট তৈরি হওয়ার পর জ্বালানির মূল্য বাড়ানো হয়েছে উল্লেখ করে এমন উদ্যোগ এবার কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। ভয়াবহ আকার ধারণ করেছে লোডশেডিং। কোনো কোনো এলাকায় বিদ্যুৎ থাকছে না দিনের অন্তত 10 ঘন্টা। এতে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। গ্যাস সংকটও চরমে, বন্ধ রয়েছে অনেক সিএনজি স্টেশন। নেট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ জানিয়েছে গত 1 মাসে রপ্তানি খাতে ক্ষতি হয়েছে প্রায় $2 বিলিয়ন। সংকট সমাধানে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎসকে সমৃদ্ধ করার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। বিস্তারিত জানাচ্ছেন সেলিম মালিক। মাতারবাড়ি ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লেগে বন্ধ হয়ে যায় 45 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ। 3 সপ্তাহ ধরে দেশি বিদেশি প্রকৌশলীদের চেষ্টায়ও স্টেশনটি পুরোপুরি সচল না হওয়ায় স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ। গ্যাসের স্বাভাবিক প্রবাহ না থাকায় সারা দেশে বন্ধ রয়েছে অনেক সিএনজি পাম্প। যেগুলো খোলা আছে সেখানেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। আমি এই পর্যন্ত 3 ঘন্টা হয়েছি, এখনো গ্যাস পাইনি। পামু আরো কতক্ষণে আল্লাহ পাকে জানে ভালো করে। হাফবেলা গাড়ি চালাই আমাদের আর পুষাইতেছে না। আমরা গ্যাস লইয়েই আমাকে সময় শেষ হয়ে যায়। 200 প্রেসার থাকার কথা, সেইখানে 80 প্রেসার থাকে। 2 ঘন্টার দেই, আবার 1 ঘন্টা বন্ধ রাখি, প্রেসার উড়াই, তারপর আবার 1 ঘন্টা পরে দেই। তবে সবচেয়ে বেশি ধুঁকছে শিল্প খাত। নেট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমএর হিসাব মতে গত প্রায় 1 মাসে সময় মতো গ্যাস না পেয়ে গাজীপুর ও নারায়ণগঞ্জে বন্ধ হওয়ার পথে অনেক কারখানা। গত 1 মাস যাবৎ যে সংকটটা, এরকম সংকট মানে আমার এই 30-40 বছর লাইফে, আমি ইন্ডাস্ট্রিয়াল লাইফে আমি কোনোদিন এত বড় সংকট দেখি নাই গ্যাস। 1 মাস যদি আমার এটা উৎপাদন বন্ধ থাকে, তাহলে ধরেন চিটাগং জোনটা বাদ দিলাম, ঢাকা, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, এই বেলটা যদি আমি আমলে নেই, তাহলে মিনিমাম $2 বিলিয়ন রপ্তানি এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে বিদ্যুৎ উৎপাদনের প্রধান উপাদান গ্যাসের অভাব এবং ভারত থেকে আমদানি প্রায় অর্ধেকে নেমে আসায় সারা দেশে লোডশেডিং অসহনীয় হয়ে উঠছে। 1 ঘন্টার মধ্যে 10 বার 20 বার, 10 মিনিট 2 মিনিট থাকে, 10 বার 20 বার করে চলে যায়। এসে দেখি বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ নাই। 10টা-11টার দিকে যখন আমাদের মেন পড়ালেখাটার সময়, তখন বিদ্যুৎটা থাকছে না, যার কারণে আমাদের পড়ালেখাও হচ্ছে না। কিন্তু কেন এই সংকট? উত্তর খুঁজতে গিয়ে জানা গেল 15 বছরের ফ্যাসিস্ট আমলে নিজস্ব উৎসকে অবজ্ঞা করে এলএনজি আমদানিতে অতি উৎসাহ ভঙ্গুর করে তুলেছে জ্বালানি খাতকে। আমাদের নিজস্ব গ্যাস আহরণের কথা না চিন্তা করে আমরা এলএনজির দিকে চলে গেছি। 10 বছরের মধ্যে আমরা 25% আমদানি নির্ভর থেকে এখন 60%, 60 ভাগের উপরে চলে গেছি। তো এটা তো কোনোভাবেই মানে যেটা বলবো যে সাস্টেনেবল না। এই অবস্থায় বিশেষজ্ঞরা মনে করছেন সংকট নিরসনে দীর্ঘমেয়াদে গ্যাস কূপ খনন ও উত্তরণই হতে পারে কার্যকর সমাধান। খুব সিরিয়াস সিচুয়েশনে আছি, তাহলে আমরা ওইসব মাথায় রেখে যদি প্ল্যান করি, তাহলে আমরা 10 বছরের মাথায় একটা ভালো জায়গায় যেতে পারব। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। গ্যাস সংকটে ফিলিং স্টেশন বন্ধ থাকায় সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। সকালে সিলেট তামাবিল সড়কের শিবগঞ্জ এলাকায় একটি সিএনজি পাম্পের সামনে বিক্ষোভ শুরু করে তারা। শ্রমিকরা জানায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও গ্যাস না পাওয়ায় এই আন্দোলন তাদের।
সকাল থেকে লাইনে দাঁড়িয়ে পরিমাণ মতো গ্যাস মিলছে না, আর এই গ্যাস সংকটের প্রভাব পড়ছে তাদের উপার্জনে। পাম্প মালিকদের দাবি, সকাল 8টার পর গ্যাস দেওয়ার কথা থাকলেও চাপ খুবই কম। হঠাৎ করে স্টেশন বন্ধের সিদ্ধান্তে চালক ও যাত্রীদের ভোগান্তি বাড়ছে। জনদুর্ভোগ বিবেচনায় নগরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্টেশন খোলা রাখা হয়েছে। স্থলপথে রপ্তানি বন্ধ হওয়ায় হুমকির মুখে পাবনার হোসিয়ারি শিল্প। ঝুট কাপড় থেকেই তৈরি গেঞ্জিসহ নানা ধরনের পোশাক, যা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হতো। গত বছরের মে থেকে স্থলপথে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় এখন সংকটে পড়েছে পুরো শিল্প। জলপথের রপ্তানি চালু থাকলেও তাতে ব্যয় বাড়ায় লোকসানে ব্যবসায়ীরা। ফলে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক কারখানা, কর্মহীন হয়ে পড়ছেন হাজারো শ্রমিক। পাবনা থেকে ABM ফজলুর রহমানের পাঠানো রিপোর্ট। গার্মেন্টসের ঝুট কাপড় দিয়ে তৈরি হচ্ছে গেঞ্জি, শার্টসহ বিভিন্ন পোশাক। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে তৈরি পোশাক কারখানায় প্রতিদিন ফেলে দেওয়া ছোট কাপড়ের টুকরোকে ঝুট কাপড় বলে। পাবনা সদর উপজেলার আশপাশের বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে ঝুট কাপড় থেকে গেঞ্জি তৈরির 5 শতাধিক কারখানা। দেশের চাহিদা মিটে ভারত, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি হতো এসব পণ্য। কিন্তু স্থলপথে রপ্তানি বন্ধ হয় গভীর সংকটে এই শিল্পটি। জলপথে রপ্তানি করা গেলেও সময়ের পাশাপাশি খরচ হয় দ্বিগুণ। ফলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছেন উদ্যোক্তারা। ব্যবসা কমে যাওয়ায় ছোট ছোট অনেক কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন মালিকরা। ব্যবসার পরিস্থিতি খারাপ, মানুষ কিনতে আসতেছে না, মানে দেখতেছেন না মার্কেটে একেবারে লোকজনই নাই। ইন্ডিয়ার যে মালটাল যাচ্ছ, এখন মালটাল যাচ্ছে না। ছোট ছোট যে ব্যবসায়িকগুলা, এই ব্যবসায়িকগুলা হারায় গেছে। বর্তমানে আমাদের এই হুঁশিয়ারি শিল্প ধ্বংসের শেষ প্রান্তে, দ্বার প্রান্তে এসে দাঁড়িয়ে গেছে। এখানে আমরা আগে যে ব্যবসাটা করতাম এখন একদমই হারিয়ে গেছে। আমাদের শ্রমিক যারা ছিল এরা অন্য কাজের ভেতর ইনভলভ হয়ে যাচ্ছে, এখানে কর্মক্ষেত্র বিলুপ্ত হওয়ার কারণে। এই শিল্পকে ঘিরে 50,000 মানুষের কর্মসংস্থান। গ্রামের অসহায় নারী ও বেকার যুবকরা এইসব কারখানা কাজ করে সপ্তাহে 5 থেকে 7,000 টাকা পর্যন্ত আয় করছেন। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় অনেকে এখন বেকার। তাই সরকারের সংশ্লিষ্ট মহলকে বিষয়টির দিকে দৃষ্টি দেওয়ার আহ্বান এর সাথে সংশ্লিষ্টদের। NTV নিউজ ডেস্ক। রাজধানী পল্টনে একটি অনুষ্ঠান শেষে কথা বলেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হাসান। রাষ্ট্রপতি অলরেডি আমরা জানি কে হচ্ছেন। মন্ত্রিসভায় এক ধরনের পরিবর্তন আসছে শোনা যাচ্ছে। আপনি আসলে স্থায়ী কমিটির একজন সদস্য হিসেবে মানে কতটা কি ধরনের পরিবর্তন আসছে, মানে জাস্ট আপনি যা জানেন সেটাই। আরেকটা প্রশ্ন, যেহেতু মহাসচিব পদত্যাগ করেছেন, তাহলে পরবর্তী মহাসচিব এই মুহূর্তে দায়িত্বে কে আছেন? মানে আপনাদের জানার জন্য বলি, বাংলাদেশের সংবিধান অনুযায়ী যিনি প্রার্থী হবেন উনি প্রার্থিতা জমা দিবেন, প্রার্থী হিসাবে নির্বাচিত হবেন, অর্থাৎ ইলেকশন কমিশন বলবে ওনার প্রার্থিতা সঠিক, তারপরে ভোট হবে, ভোটের পরে একজন নির্বাচিত হবেন। ও শপথ নেওয়ার আগ পর্যন্ত কোনো পদত্যাগ করতে হয় না। কাজেই আমাদের দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনও মহাসচিব, উনি এখনও মন্ত্রী, এখনও স্থায়ী কমিটির মেম্বার এবং উনি আমাদের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। কাজে আপনারা যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে অথবা কেউ লিখেছেন, গুঞ্জন লিখেছেন, আমি আপনাদেরকে বলবো যে অহেতুক গুঞ্জন না বলে মানুষের আগ্রহ সৃষ্টি করা ভালো, তবে একটু ধৈর্য ধরেন। যেমন আপনারা ধৈর্য ধরেছিলেন কে বিএনপির প্রার্থী হবে। আলহামদুলিল্লাহ গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবাইকে নিয়ে ঘোষণা করেছেন। আমাদের দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমাদের দল থেকে এবং আমাদের যে সংসদীয় গ্রুপ আছে সেখান থেকে আমরা ওনাকে মনোনীত করেছি। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।